নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, ছোটদের জন্য রইল অনেকটা আদর, ভালোবাসা আর আশীর্বাদ। চলে এলাম কাকুলির ক্যানভাসের একটি নতুন পর্বে। বন্ধুরা, কাকুলির ক্যানভাস যারা যে নতুন শুনছো তাদের কাছে একটাই অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং নতুন নতুন ঘটনা শুনতে থাকো। বন্ধুরা, আজকের ঘটনাটা একদম অন্যরকম এবং এই ঘটনাটা প্রচণ্ড পরিমাণ গায়ে শিহরণ জাগানো একটা ঘটনা। অন্তত আমার তো তাই হয়েছে। ঘটনাটি পাঠিয়েছে বেলাদি বলেছে তারা 7 বোন আর তাদের কোনো ভাই নেই, আর তাদের বাড়ি ছিল শিবপুরে। তো বেলাদি হচ্ছে বাড়ির সব থেকে বড় মেয়ে। বিয়ে হয়েছে শিবপুরেরই একটি জায়গায়। এমন একটা দিন এলো যেদিন বেলাদির সামনে সেই ভয়ঙ্কর দিন, ভয়ঙ্কর সত্য উপস্থিত হলো। সেটা হচ্ছে বেলাদির বাবা মারা গেল। বেলাদি বড় মেয়ে ছিল, কাজেই বেলাদির ওপরই সমস্ত দায়িত্ব বর্তালো। দায়িত্ব মিন্স বোনেরা সবাই এলো, আর তার মধ্যে সব বোনেরই বিয়ে হয়ে গিয়েছিল। তো সবাই এলো ঘটনাটা শুনে। মারা গিয়েছিল বেলাদির বোনেদের সব খবর দেওয়া হয়েছিল। বেলাদির মেজ বোন যেহেতু কাছে থাকতো, সেই ফার্স্ট বাড়িতে ছুটে যায় মায়ের ডাকে দিয়ে, তারপরে সব বোনেদের ডাকে সবাই আসে। তো সবারই সাথে বেলাদিও আসে। শিবপুর যে শ্মশান ঘাট আছে সেইখানে নিয়ে যাওয়ার ঠিক হয়। এবার বাবার সাথে যেহেতু বেলাদি মুখাগ্নি করবে, সেই জন্য বেলাদি বলছে, বেলাদি ওই গাড়িতে উঠেছিল, এটাই বসেছিল ড্রাইভারের সঙ্গে। আর একটা গাড়ি ঠিক করা হয়েছিল, সেখানে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা যেতে চাইছিল তারা গিয়েছিল। আর বেলাদির সব বোনরাই বাড়িতে ছিল, কারণ বাড়িরও আরও সবাই অন্য আত্মীয় স্বজন এসেছিল। এছাড়া বাড়ির কিছু নিয়ম শৃঙ্খলা ছিল, নিয়ম কিছু ছিল যে রিচুয়ালসগুলো, সেগুলোও তো জোগাড় করে রাখতে হবে, পালন করতে হবে। সেই কারণে বেলাদি গিয়েছিল বাবার মৃতদেহের সাথে। ওরা পৌঁছেছিল, তখন ওখানে দেখলো যে বেশ লাইন পড়ে গেছে রাত্রির বেলাতে। তখন বেজে গিয়েছিল, ওরা যখন ওখানে পৌঁছেছিল সব রেডি করতে মোটামুটি 12টা বেজে গিয়েছিল। তো লাইন পরপর ছিল, বেলাদিও দাঁড়িয়েছিল। তারপর একজন করে ওই চুল্লির কাছে নিয়ে যাওয়া হচ্ছিল যেখানে দাহ কার্যটা করা হয়। তো আরও সবাই এসেছিলো, আরও অনেক লোক এসেছিলো। সবারই একই অবস্থা। ওই একটাই জায়গা যেখানে ধনী দরিদ্র জাতকুল সব কোথায় যেন মিশে যায়, একটাই তাদের ডেস্টিনেশন হয়ে যায়। তাই এসব ভাবতে আস্তে আস্তে একজন করে কমছিল। এরপরে যখন বেলাদির বাবার সময় এলো, তখন তাকে যখন ওই চুল্লিতে যখন ঢোকাবার ব্যবস্থা হলো, তখন কিছু রিচুয়ালস ওখানে যে পুরোহিত সে বলেছিল। তো যেতে সেই সময়তে খালি পায়ে যেতে হয়। বেলাদি বলল যে অনেকেই হাওয়াই চটি পরে এসেছিল, কিন্তু বেলাদি যেহেতু একবারে মায়ের বেলাতে গিয়ে এক্সপেরিয়েন্স হয়েছিল, তো বেলাদি ওখানে গিয়ে চটিটা এক জায়গায় খুলে রেখে, একটা ধাপি আছে, ধাপির ওপর উঠে ওখানে উঠেছিল। আরও সবারই তো গিয়েছিল, আরও কাজকর্ম হচ্ছিল। তো এরকম তাড়াহুড়ো করে যেতে গিয়ে পায়ের তলায় একটা খুঁড়ি পড়ে, যে মাটির ছোট ছোট খুঁড়িগুলো হয় না, তো ওরকম একটা খুঁড়ি পড়ে। তো পায়ের চাপে খুঁড়িটা ফটাস করে ফেটে যায়। তো তখন তো ছোটাছুটি করছে, আর চতুর্দিকে সব ওরকমই ছড়ানো, আরও তো অনেক লোকের কাজ হচ্ছে। তো ওই রকমই ছোটাছুটি করে সব যা পুরোহিত বললো সব করার পর যখন সব মিটলো, আস্তে আস্তে ওরা বাড়ি ফিরলো। তখনও পর্যন্ত মোটামুটি চলছিল, ঠিকই চলছিল। এরপরে হলো কি ওই রকম 1 মাস কাটার পরে বেলাদির পায়ের একটা অসম্ভব টাইপের যন্ত্রণা শুরু হলো। যন্ত্রণাটা নিচে থেকে আস্তে আস্তে ঘাড় অবধি ওঠে। এমনিতে বেলাদি বলছে যে যন্ত্রণা জিনিসটা তো মানুষের একটা বয়সের পর থেকে যেন ওটা একটা রেগুলার হয়ে যায়। কারোর বাতের সমস্যার থেকে হয়, কারোর বা ভ্যারাইটিস টাইপের সমস্যার থেকে এগুলো হতে পারে। কিন্তু বেলাদি বলছে এই জাতীয় কোনো সমস্যা তার আগে ছিল না। সেই ঘটনার ওই ঘটনাটা বলতে ওই দিনের পর থেকে বলছে ওরকম যন্ত্রণা শুরু করলো। এরপরে তীব্র যন্ত্রণা শুরু হতো সন্ধ্যের পর থেকে, আর রাত্রির অবধি চলতো। আর সেই যন্ত্রণার রেশ সকালেও থাকতো। প্রথম ডাক্তারকে দেখিয়ে ডাক্তার ওষুধ দিয়েছিল, একটা পুরো কোর্স খাওয়ার পর কিছুদিন যন্ত্রণাটা কমেছিল, আবার শুরু হয়েছিল। তো ডাক্তারবাবু একটা ওষুধ লিখে দিয়েছিল, বলেছিল কিন্তু এটা প্রয়োজন না হলে না খেতে, এটা খেয়ে নিলেও মনে হয় সেই যন্ত্রণা কমছিল না।
কিছুতেই কিছু হচ্ছিল না। এরপরে যত দিন যেতে লাগলো বেলাদির শরীর খুব খারাপ হতে শুরু করলো। যন্ত্রণার সাথে সাথে তার শরীরের আরও কিছু অসুবিধা দেখা দিল, যেমন ঘুম না হওয়া, খিদে না থাকা, অল টাইম মাথা ঘোরা, সব সময়তে মাথা ঘুরতে শুরু করলো। কীরকম যেন একটা সব সময়ের জন্য বেলাদি ঘুরে থাকতো। আর খাওয়া দাওয়া টোটালি বন্ধ হয়ে যাচ্ছিল, খাওয়া দাওয়া খেতে একদমই ইচ্ছা করতো না। শরীরের মধ্যে আরও পারিপার্শ্বিক সমস্যা শুরু হলো। এরমভাবে যখন 1-2 মাস গেল বেলাদির চেহারা একদম কঙ্কালসার হয়ে গেল। তখন বাধ্য হয়ে ডাক্তারের কাছে আবার বোনেরা নিয়ে গেল, কিন্তু সেই পুরনো ডাক্তার নয়, অন্য ডাক্তারের কাছে। তো সেই ডাক্তারও যথাবিধ ওষুধ দিল, ওষুধ টষুধ খেয়েও সেই কিছুই হচ্ছিল না। এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, ডাক্তার পাল্টাচ্ছে, কিন্তু কেউ সঠিক রোগ আর বার করতে পারছে না, কিন্তু ওই জিনিসটা হতেই থাকলো। এরপরে যে সমস্যাটা হলো, বেলাদি বলছে একা যখনই থাকতো বেলাদি ঘরে, তখনই তার চারপাশটায় যেন মনে হতো কেউ যেন ঘুরে ঘুরে বেড়াচ্ছে ছিল। আর রাত্রির বেলা হলেই বেলাদির ঘুম ভেঙে যেত, এবং ঘুম ভাঙলে যেন মনে হতো কেউ যেন তাকে ডাকছে বাইরে। এইটা প্রবল একটা আকর্ষণ বেলাদির সঙ্গে হতো। রাত্রির ঠিক 1:30 থেকে 2:30-এর মধ্যে বেলাদির ঘুম ভাঙত। ঘুম ভাঙার পরই ওদের উঠোনে ছিল, বাড়ির যে উঠোন, দরজা খুলে যে উঠোনে ছিল ওদের টয়লেট ল্যাট্রিন সব উঠোনে ছিল। তো রোজ প্রতিদিন 1:30 থেকে 2:30-এর মধ্যে বেলাদি বলছে টয়লেট পেত। প্রথম 2 দিন 3 দিন উঠে গেছে, কিন্তু প্রতিদিন যখন এই ঘটনা ঘটতে শুরু করলো, তখন বেলাদি মানে ঘড়ি দেখলে না দেখেই বলে দিতে পারতো যে এতটা বাজে, এমনই টাইম হয়ে গিয়েছিল। তো একদিন ওরম 2:30-এর সময় বেলাদি বলছে খুব জোর ল্যাট্রিন পেয়েছে। ধরফড় করে উঠে দরজা খুলে বেরিয়ে দেখেছে, মানে দরজাটা খুলে দেখছে উঠোনে একটা বুড়ি দাঁড়িয়ে আছে, এবং বুড়িটা নিচু হয়ে শূন্যে ভেসে ভেসে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, আবার ডান দিকে স্পিডে ঘুরে বাঁ দিকে আসছে। শূন্যে ভেসে এই কারণেই, কারণ নিচু হয়ে কুঁজো হয়ে সে হেঁটে যাচ্ছে না। ওটা দেখে বেলাদির মনে হলো আরে রাত্রির এখানে বুড়ি কোথা থেকে এলো, কিন্তু বেলাদির মাথায় প্রথমে এটা আসেনি যে সে কিন্তু নিচে থেকে ভেসে ভেসে এদিকে যাচ্ছে এদিকে আসছে। তো তারপরে বেলাদি তখন মাথায় এসেছে আর তাই তো, এ তো হেঁটে যাচ্ছে না বলে সঙ্গে সঙ্গে যে উঠোনের আলো জ্বালিয়ে আর কিছু দেখতে পায়নি। তো তাড়াতাড়ি ল্যাট্রিনে গেছে, করে টোরে এসে আলোটা অফ করে ঘরে ঢুকে পড়ে কি সন্দেহ হয়েছে, উঠোনের দিকের ঘরের যে জানলাটা ছিল সেটা হালকা করে খুলে লক্ষ্য করছে যে কি দেখলো, রাত্রিরে কি কোনো কেউ ঢুকলো? কে ঢুকবে? বাইরের তো দরজা বন্ধ, উঠোনের তো চারপাশে পাঁচিল দিয়ে দরজা বন্ধ, তাহলে সে কে ঢুকবে? বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল, কিচ্ছু দেখতে পায়নি। অনেকক্ষণ ধরে লক্ষ্য করলো, দেখতে পায়নি, দিয়ে আস্তে আস্তে বিছানায় এসে শুয়ে পড়ল। যেই শুয়েছে বেলাদি বলছে বোধহয় উইদিন সেকেন্ড জানলায় নক করার আওয়াজ, ঠক ঠক করে। বেলাদি বলছে জানলায় কে ঠক ঠক করবে? কেউ তো নেই উঠোনে, সে তো এতক্ষণ ধরে বসে বসে দেখছিল কেউ নেই। আর বেলাদি খুব ভয় পেয়ে গেছে। একে তো রাত্রির ওরকম একটা বুড়িকে দেখেছে, তারপরে জানলায় ওরকম নক করার আওয়াজ। বেলাদি শুয়ে শুয়ে ভাবছে, চোখটা চেপে বন্ধ করে আছে। বলছে বেলাদি বলল যে ওই যে উঠে যে জানলা দিয়ে দেখবে কে, সে ক্ষমতা আর তার ছিল না। এত প্রচণ্ড ভয় পেয়ে গেছে, চোখটাকে চেপে বন্ধ করে চোখে চাপা দিয়ে শুয়ে আছে। এইবার এই প্রসঙ্গে বলে রাখি, বেলাদির হাজব্যান্ড অন্য ঘরে শুতো, আর বেলাদির যেহেতু কোনো ইস্যু ছিল না, কাজেই বেলাদিও ঘরে একাই শুতো। ইদানিংকালে হয়েছিল বেলাদির যেহেতু এরকম রাত্রিরে অনেকবার উঠছিল নামছিল, একটা বারবার ওঠা পড়া হচ্ছিল, তো বেলাদির হাজব্যান্ডের ঘুমের খুব ব্যাঘাত ঘটছিল। তারও যেহেতু বয়স হয়েছে, শরীর ভালো নেই খুব একটা, সেই জন্য তাকে অন্য ঘরে ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। বেলাদি উঠে গিয়ে যে হাজব্যান্ডকে ডাকবে সে ক্ষমতা বেলাদির আর ছিল না। এইবারে বেলাদি বলছে ওইরকম ঠকঠক করে আওয়াজ হয়েছে, আর বেলাদি চোখ চাপা দিয়ে চুপ করে শুয়ে আছে। এইভাবে বোধহয় 2 মিনিট কি 3 মিনিট গেছে। তারপরে বেলাদি দেখছে একদম পুরো শান্ত, কেউ কোথাও নেই। তখন 3টে বাজে। এবার আস্তে আস্তে বেলাদি চোখ বন্ধ করেই শুয়েছিল, কিন্তু ওঠেনি। এরপর 4টে বেজেছে, 5টা বেজেছে, সকাল হয়ে গেছে,
উঠে উঠোনে জল টল দিয়েছে। সেদিনকার ঘটনার বেলাদি কাউকে কিছু বলেনি। হচ্ছে পরের দিন কিচ্ছু নেই, যেমন থাকে সেরমই, কিন্তু বাথরুমটাও তার পেয়েছিল ঠিক ওই একই টাইমে। এর 2 দিন বাদে বেলাদির আবার ওইরমই যেমন টাইমে ঘুম ভেঙে গেছে। এবার দরজাটা খুলে যে বেরোবে সে সাহস তো পাচ্ছে না। জানলাটা খুলে আছে, খুলে দেখছে জানলা থেকে প্রায় 5 থেকে 6 হাত নিচে সেই বুড়ি মতো যে সে এবারে এদিক থেকে ওদিকে না গিয়ে এক জায়গায় স্টিল দাঁড়িয়ে আছে। এবার তো বেলাদি প্রচণ্ড ভয় পেয়ে গেছে। বুড়ি জানলার দিকে না তাকিয়ে সাইড করে দাঁড়িয়ে আছে, কিন্তু জানলাটা সামনাসামনি। বেলাদি এত পরিমাণ ভয় পেয়ে গেছে, বেলাদি জানলা বন্ধ করতেও পারছে না, ওখান থেকে আসতেও পারছে না, শুতেও পারছে না। মানে মনে হচ্ছে এই মুহূর্তে বেলাদিকে দেখতে পেয়ে যাবে এবং ঘরের মধ্যে ঢুকে আসবে। এই বেলাদি এত ভয় পেয়ে গেছে, বেলাদির যে গুরুমন্ত্র ছিল বেলাদি জপ করতে শুরু করেছে। বেলাদি বলছে প্রথম তার মাথায় সেদিন গুরুমন্ত্রের কথা এলো। এর আগে পুজোর আসনে বসে করতো, কিন্তু আসন ছাড়া অন্য সময় যেন ভগবানই তার মাথায় জুগিয়ে দিল কথাটা যে তুই গুরুমন্ত্র জপ কর। চোখ বন্ধ করে গুরুমন্ত্র জপ করেই যাচ্ছে। দেখলো যে তার জানলাটার কাছে পায়ের যে একটা খসখস আওয়াজ সেটা টের পেল। মানে মনে হচ্ছে, এটা অনুভূতি হচ্ছে কেউ যেন জানলার কাছে এসে দাঁড়িয়েছে, কিন্তু সে ঘরে ঢুকতে পারছে না কিছুতে। তো বেলাদি ভীষণ ঠাকুর ভক্ত, ঘরে প্রচুর ঠাকুরের ক্যালেন্ডার, ছবি, প্লাস তার গুরু যে দীক্ষা নিয়েছে তার ওই জপের মালা, প্লাস ঘরে আরও বিভিন্ন রকমের ঠাকুরের বই। তো কোনো কারণে সে ভেতরে ঢুকতে পারছে না। তো এইরকম পজিশনে তখন বেলাদি যোগাযোগ করলো তার প্রতিবেশীর সাথে এবং প্রতিবেশীকে গিয়ে সব বলল। তো ওই প্রতিবেশী একজনের কাছে নিয়ে গেল। বেলাদি আগে কোনো দিন এইসব বিশ্বাস করতো না, লোকে বলাবলি করতো, পাশের বাড়ির ওই ভদ্রমহিলা এসে গল্প করতো। তো কেন যেন মানুষের মন, তো মনে হলো যেন একবার দেখি গিয়ে যদি এই সমস্যার সমাধান হয়। তো সেই প্রতিবেশী মহিলা ওই তার কাছে নিয়ে গেল, যে যার কাছে আর কি উনি যেতেন। তো তিনি সব শুনে টুনে বললেন, যে সমস্ত কিছু জানলেন, জেনে বললেন যে ওই যে এতে গিয়েছিল, মানে ওই শিবপুরে যে এখানে গিয়েছিল দাহ করতে, সেখানে অন্য কারোর কোনো দাহ কার্যের কোনো জিনিস কি সে মারিয়েছে? বেলাদি তো প্রথমে কিছুতেই মনে করতে পারছিল না। পরে বেলাদি মনে করে বলল, মনে হলো যেন ছোটাছুটি করতে গিয়ে একটা খুঁড়ি পা দিয়ে ভেঙে ফেলেছে। তখন বেলাদিকে ওই যে ভদ্রমহিলা সে জিজ্ঞাসা করলো, মানে যিনি এইসব গুনেন টোনেন বা এইসব করেন, বা যিনি এইসব মানে কাজ করেন, তিনি বললেন যে বেলাদির আগে পিছিয়ে যারা ছিল বেলাদির কি মনে আছে? বেলাদি বললো যে হ্যাঁ, মোটামুটি পুরো না মনে থাকলেও মনে আছে যে বেলাদির বাবার সামনে 2 জন ছিল। একজন বয়স্ক ভদ্রলোক ছিল, আর ছিলেন একজন একদম শুকিয়ে পাকিয়ে যাওয়া 90 বছরের মানে একটা বুড়ি, থুরথুরে বুড়ি ছিল। আর পেছনে ছিল 2 জন ছিল, তারাও বয়স্ক, কিন্তু বুড়ি একজনই ছিল ওই সামনে। তখন ওই ভদ্রমহিলা বললেন যে ওই বুড়ির বাড়ির যে আত্মীয় কাজ করেছে এবং তারই কোনো ওই কাজে ব্যবহার করা কোনো খুঁড়ি পড়েছিল, সেটা বেলাদি পা দিয়ে মারাবার সাথে সাথে তার মানে এটা পুরো যে রুটা মানে আত্মাটা তার শরীরে ঢুকেছে, এবং বুড়ির যা যা অসুবিধা ছিল তার জীবদ্দশায় সেই অসুবিধা বেলাদির মধ্যে প্রকট হচ্ছে। ওই পায়ের যন্ত্রণা থেকে মাথার যন্ত্রণা, শারীরিক কষ্ট, রাত্রির জাগা, টয়লেট যাওয়া, এই সমস্তটা। এবং তার সাথে সাথে ওই বুড়ি এসছে বেলাদির সাথে সাথে, এবং সে ওইখানেই অবস্থান করছে। বেলাদির শরীরে কোনো সময় ঢুকে বসে থাকছে, কোনো সময় বেরোচ্ছে, মানে এইরকম হচ্ছে। আর যখনই ঢুকছে বেলাদির শারীরিক কষ্ট শুরু হচ্ছে। তো বেলাদি তার উপায় জিজ্ঞাসা করলো। তো তিনি কিছু জিনিস আনতে বলেছিলেন। বেলাদি বলছে অনেক কিছু আনতে বলেছিলেন। তো সেই সব জিনিস নিয়ে বেলাদি গিয়েছিল, ধূপকাঠি, সর্ষে, আরও ফুল, আর ওনার মনে নেই অনেক কিছু বলেছিল। তো সেইগুলো নিয়ে গিয়ে মন্ত্রপুত করে বলেছিল বাড়ির চারদিকে ছড়িয়ে দিতে। আর সেই ভদ্রমহিলাও এসেছিলেন, তিনি অনেক কিছু কাজ করেছিলেন বাড়িতে, করে তিনি বলে দিয়েছিলেন যে প্রতিদিন ওই ধূপ যেন বাড়ির পুরো চতুর্দিকে জ্বালানো হয়, আর তার সঙ্গে ভিটেতে লাগানো হয়, আর তার সঙ্গে সর্ষেও যেন ছড়িয়ে দেওয়া হয়। আরও অনেক কিছু করেছিল। করার পর বেলাদিকে বলেছিল সন্ধ্যের পর থেকে বাইরে আর একদম না বেরোতে।
আর একটা মাদুলিও দিয়েছিল পড়ে থাকতে। তো এই সমস্ত কিছুর পর বেলাদির এই সব কিছু কেটে গিয়েছিল। বেশ কয়েক মাস পরে বেলাদি পুরো সুস্থ হয়ে গিয়েছিল। ক্লিনিক্যালি ডাক্তারের রিপোর্টে দেখা গিয়েছিল বেলাদি পুরো সুস্থ, আর সেই সব অসুবিধা কিচ্ছু হয়নি। কিন্তু সেই ভয়াবহ স্মৃতিই বেলাদির জীবনের শরীর তার অনেকটা ভেঙে দিয়েছিল। সেটা গড়তে অনেকটাই টাইম লেগেছিল। মানুষের শরীর ভাঙতে কিন্তু আস্তে আস্তে ভেঙে যায়, কখন মানুষ টেরও পায় না, কিন্তু যখন ভাঙা শরীর গঠন করতে হয় তখনই অনেকটা টাইম লাগে। তো এই ঘটনা বেলাদির সারাটা জীবন মনে আছে, এবং তিনি সেই ঘটনাটাই আমাদের সাথে শেয়ার করেছেন। আশা করি বেলাদির ঘটনা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। আমি চলে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকো, আনন্দে থাকো, আর সুস্থ থাকো। কাকুলির ক্যানভাসের সাথে থাকো। নমস্কার, ধন্যবাদ। আমার সমস্ত ভিউয়ার্সে জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ। এবারে বলবো তাদের কথা যারা আমাকে আগের পর্বে কমেন্ট করেছো। তারা হলেন মায়া সরকার, নাম না জানা বন্ধু, গীতা গোস্বাম, রহমান ইন্তেখাব এবং নীলু যশ। তোমাদের অন্তর থেকে অজস্র অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। আর বন্ধুরা, আজকে সকাল থেকে আমার ফোনটায় কি হয়েছে, নেটের প্রবলেম না কি যান্ত্রিক গোলযোগ হয়েছে, সেই কারণে সকালের ভিডিওটা একদম পোস্ট করতে পারিনি। অনেকে কমেন্টের আনসারও দিতে পারিনি। তার জন্য আমি করজোড়ে তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।